আমি বলি যে চকলেট খেলে দাঁত নষ্ট হয় না, আপনি যদি রাতের বেলা দাঁত ব্রাশ না করেন তাহলে আপনার দাঁত নষ্ট হবে। যে দাঁতের স্কেলিং করলে নাকি দাঁত পাতলা হয়ে যায়, একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। যেসব ট্রিটমেন্ট নিতে দেশের বাইরে যান বা এখনো যান বা যেতেন, সেই সব ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশে হয়। আপনি যত বেড়াবেন, যত পৃথিবীটাকে দেখবেন, আপনি তত শিখবেন। 2012 থেকে এখন পর্যন্ত 2025 পর্যন্ত আমি এখনো পর্যন্ত রেস্ট নিই নাই। আমাদের দেশে ভালো করলেও খারাপ কথা শুনতে হয়। কোনো একটা খারাপ কমেন্ট আমি দেখি বা পাই, ততবার আমাকে মনে হয় যে আমাকে আরেকটু ডেভেলপ করতে হবে। ডাক্তারি প্রফেশনে থাকি, ডাক্তারদের স্ট্রেস অনেক বেশি। এই ঘোরাঘুরিটা হচ্ছে আমার স্ট্রেস রিলিফের সবচেয়ে বড় জায়গা। যদি এমন কোনো দিন হয় যে বাংলাদেশে আর কোনো দাঁতের রোগী নেই, আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমি আমার ব্যাকপ্যাক নিব, আমার ফ্যামিলিকে বলবো রেডি থাকো, আমরা ঘুরতে যাচ্ছি। আমি বলবো যে সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে। দাঁতের যত্নে বলেন অথবা মুখের যত্নে বলেন, সুপারি নাম্বার 1 কিলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইউর হোস্ট তাহজিব হাসান ধ্রুব। সবাইকে আবারও স্বাগতম সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশনে সিজন 2-তে। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। শুধু একটা না, আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে যিনি গেস্ট, তাকে নিয়ে আসলে কোত্থেকে যে শুরু করবো আর কোথায় গিয়ে থামবো, আমি এটাই এখনো বুঝতে পারছি না। কারণ আমরা এই বয়সটায় বা আমরা ইয়াং বয়সে বা যে কোনো বয়সে আমরা যখন চিন্তা করি যে আমি কি করব, বাট আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই আমাদের ক্যারিয়ার কোথায় যাচ্ছে, আমরা কি করছি, কখন কিভাবে কি করছি। আজকে আমরা জানবো মাল্টিটাস্কিং নিয়ে কিভাবে কি করা যায়। যেমন তিনি একজন ডক্টর, তিনি আবার একজন মিউজিশিয়ান ছিলেন, আবার পাশাপাশি তিনি বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে যেতে পছন্দ করেন, আবার তিনি ট্রাভেল করতে পছন্দ করেন, আবার পাশাপাশি পারফিউম নিয়েও তিনি কথা বলতে পছন্দ করেন এবং পারফিউম কালেক্ট করতে পছন্দ করেন। সো এই এখন হয়তো আপনারা চিন্তা করছেন এই মানুষটা কে, আসলে কি করেন তিনি। অবশ্যই আমরা তার কাছে যাবো এবং আরও বিস্তারিত জানবো তার থেকে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ডক্টর নুরুল কবির মাসুম ভাইয়া। তিনি আমাদের সাথে আছেন। ভাই কেমন আছেন? আমি খুবই এক্সাইটেড আজকে কথা বলার জন্য। আমরা জানবো আপনি অ্যাজ এ ডেন্টিস্ট কী কী করেন এবং আপনি আপনার দেশ বিদেশ ঘুরে বেড়ান, বিভিন্ন ট্রেনিং নিয়েছেন, আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, আপনি অনেক মানুষের লাইফের যেটা প্রবলেম, ফর এক্সাম্পল আমি যদি দাঁত নিয়ে বলি, দাঁত নিয়ে একটা সেন্সিটিভ জায়গায় আপনি কাজ করছেন, আবার পাশাপাশি আপনি আবার পারফিউম নিয়ে কাজ করেন, আপনি কালেক্টর হিসেবে নিজেকে বলছেন। আজকে গল্প ভাই কোত্থেকে শুরু করব, প্লিজ আপনি ভাই শুরু করেন। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য, সাইকেল টিভিকে, আর আমাদের হোস্টকে অনেক অনেক থ্যাঙ্কস। এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করানো হলো, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। সো শুরু করবো হচ্ছে, আমি বেসিক্যালি হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট বাই প্রফেশন। আমি দাঁত নিয়ে কাজ করি, মানুষের সৌন্দর্য নিয়ে কাজ করি। যেটা আমি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি, সেটা হচ্ছে মানুষের সৌন্দর্যের আসলে যেটা নিয়ে মানুষ সবাই চায়, সব মানুষের মনের ভেতর একটা সুপ্ত আকাঙ্ক্ষা আমার মনে হয় সব মানুষের মধ্যেই আছে, সেটা হচ্ছে আমাকে আরেকটু সুন্দর দেখা। তো সেই জায়গাটা হচ্ছে আমার মূল জায়গা। আমার প্রফেশনটা হচ্ছে আমি ডেন্টিস্ট, এবং হচ্ছে বাকি যেগুলো বলেন সেগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সো যেহেতু আপনি এখন প্রফেশনালি ডেন্টিস্ট হিসেবে কাজ করছেন, সো এই সেগমেন্টটা খুবই সেন্সিটিভ এবং আমরা যেটা মনে করি, একটা সমাজে কিন্তু প্রচলিত কথা আছে, দাঁতের চিকিৎসকের কাছে যাব ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হবে। এই ব্যাপারটা কতটুকু সত্য আপনি মনে করেন? যেহেতু আমি একজন ডেন্টিস্ট, আমি লাস্ট 14 ইয়ার্স ধরে প্র্যাকটিস করতেছি, তো আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ডেন্টিস্ট্রি মানে ডেন্টিস্টের কাছে যাওয়াটা আপনার আসলে খরচ সাপেক্ষ না, যদি আপনি এটা প্রাথমিক অবস্থায় যান। মানে হচ্ছে ইগনোরেন্সের জন্য আপনাকে পে করতে হবে। আপনি যদি ধরেন আপনার দাঁতে একটা ডিকে অথবা একটা ক্যারিজ, বাংলা ভাষায় যেটাকে পোকা বলে, আমি সাধারণ মানুষের জন্য বলতেছি, আপনি যদি কোনো একটা কালো কোনো একটা দাগ দেখেন দাঁতের মধ্যে, আপনি যদি একজন ডেন্টিস্টের কাছে যান অথবা এমনি চেক আপের জন্য যান 6 মাস পর পর একজন ডেন্টিস্টের কাছে, ওটা আপনাকে কিন্তু অনেক বেশি টাকা খরচ করতে হয় না। সো তখন একজন ডেন্টিস্ট আপনাকে চেক আপ করবে, চেক আপ করার পর আপনাকে বলবে যে আপনার কোনো প্রবলেম আছে কিনা, এবং সেই অনুযায়ী ইউনিটটা সলভ করা ট্রাই করবে। ওই অবস্থাতে আপনার একদমই টাকা খরচ হবে না। কিন্তু আপনি যদি এটাকে পেলে পুষে বড় করেন, একদম আমাদের যেটা হয় বাংলাদেশের মানুষ আসলে ব্যথা শুরু না হইলে দাঁতের ডাক্তারের কাছে যায় না।
আচ্ছা, তো যেই মুহূর্তে আপনি ব্যথায় আক্রান্ত হলেন বা আরো অনেক প্রবলেমের মধ্যে পড়লেন, তখন আপনি দাঁতের ডাক্তারের কাছে যাওয়া মানে হচ্ছে অনেকগুলো টাকা খরচ করা। জি, তবু এখানে কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি দেশের বাইরের সাথে কম্পেয়ার করেন অন্যান্য দেশের সাথে, স্টিল নাও আমরা চিপ এবং এক্সিলেন্ট। দেশের বাইরের ট্রিটমেন্টের যে কোয়ালিটি এবং আমাদের দেশের যে ট্রিটমেন্টের কোয়ালিটি এখন একদম সমান সমান বলতে হবে। সো এই জায়গাটাতে আমাদের দেশের ডেন্টিস্ট্রি অনেক উন্নতি করছে। আচ্ছা, তো এইটাকে আপনি কিভাবে দেখেন যে এই মাত্র বললেন যে দেশের বাইরের কোয়ালিটি, কাজের কোয়ালিটি এবং দেশের অভ্যন্তরীণ যে কোয়ালিটি নিয়ে কথা বলছেন, ডেফিনেটলি আমরা জানি ডেন্টিস্টের কাছে যাওয়া এটা দেখা যায় আমরা দেরি করে ফেলি। আমরা স্বভাবগতভাবেই যতক্ষণ না আমার দাঁতে ব্যথা উঠছে ততক্ষণ আমরা কোনো মানে অ্যাকশন আমরা নেই না, আসলে এক্সট্রিম না হওয়া পর্যন্ত তো অনেকে যাই না। তো যেহেতু এটা ঘরে ঘরেই দাঁতের সমস্যা বা কিছু না কিছু থাকে, তো এই বিষয়টায় যদি বলেন যে দেশের বাইরের যে কোয়ালিটি আপনি বলছেন, আপনি কিভাবে এটাকে মেজার করছেন যে দেশে এই কোয়ালিটিফুল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? সো আমি আলহামদুলিল্লাহ লাকি এনাফ যে আমি বিশ্বের বিভিন্ন দেশে ট্রেনিংয়ের সুবাদে আমার যাওয়া হয়েছে। সো ওখানকার খুব কাছ থেকে আমি দেখছি যে দেশের বাইরের ট্রিটমেন্ট কোয়ালিটিটা কেমন, অ্যাটলিস্ট ডেন্টিস্ট্রির কথা বলতেছি, দাঁতের ট্রিটমেন্টের কথা বলতেছি। সো ওদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলা আমাদের দেশে আরও অনেক আগেই আসছে। আসলে আমাদের দেশের ডেন্টিস্ট্রি এখন ট্রেনিং পাচ্ছে, আচ্ছা, ইকুইপমেন্ট যে মডার্ন ইকুইপমেন্ট সেগুলো পাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশের ডেন্টিস্টদের মধ্যে ভালো করার ইচ্ছাটা পৃথিবীর অন্য যে কোনো জায়গার ডেন্টিস্টদের তুলনায় অনেক বেশি, যেটা আমি পার্সোনালি দেখছি। ওকে, তো আপনি যেখানে অ্যাজ এ ডক্টর হিসেবে আপনার ভালো করার ইচ্ছা থাকবে, সেখানে তো এই ব্যাপারটা মানে সামনের দিকে যাবেই, এটার কোয়ালিটি তো উপরের দিকে উঠবেই, রাইট? তার চেয়ে বড় কথা হচ্ছে দেশের বাইরে একসময় মানুষ যেসব ট্রিটমেন্ট নিতে দেশের বাইরে যান বা এখনো যান বা যেতেন, সেই সব ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশে হয় এবং খুবই সাকসেসফুলি হয়। এবং প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেশেন্টরা আমাদের দেশে আসেন আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো আমাদের কোয়ালিটিটা যদি আন্তর্জাতিক মানে না হয়, নিশ্চয়ই পৃথিবীর উন্নত দেশগুলো থেকে পেশেন্টরা আসতেন না। সো আমি বলবো যে অন্যান্য জায়গার অন্যান্য দেশের মতোই আমাদের দেশের ডেন্টিস্ট্রি এখন এক্স্যাক্টলি আমি এগ্রি করি। এটা আমি কিছুদিন আগেও একটা আর্টিকেল দেখছি বা বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে বা এজেন্সি কাজ করছে যারা মেডিকেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, যারা কিনা চাচ্ছেন যে যেহেতু দেশের বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার এই ট্রিটমেন্টটা ডেন্টিস্ট মানে দাঁতের যে কোনো চিকিৎসা ব্যয়বহুল, তো তারা চাচ্ছেন এটা খুব সহজ একটা প্যাকেজ আকারে যদি আমাদের দেশ থেকে ট্রিটমেন্টটা নিয়ে যাওয়া যায়, দেখা যাচ্ছে সে বাইরের দেশে যে ট্রিটমেন্টটা নিচ্ছে তার চেয়ে কম কস্টে আমাদের দেশে ট্রাভেল করে ট্রিটমেন্ট নিয়ে আবার দেশে ফিরে যেতে পারবে। সো ব্যাপারটা এরকম একটা নিউজ আমি দেখছি, জানি না কতটুকু অথেন্টিক, আপনি কি এটা একটু ভেরিফাই করবেন? এটা আমি এখনো পর্যন্ত আমার জানা নেই, তবে এরকম যদি কিছু হয় ডেফিনেটলি আমাদের জন্য ভালো হবে, আর যারা ট্রিটমেন্ট নিতে আসবেন তাদের জন্য তো ভালো হবেই। যেমন ইন্ডিয়াতে রিসেন্টলি তো হচ্ছে ইন্ডিয়াতে আপনার মেডিকেলের যে ব্যাপারগুলা, স্বাস্থ্যসেবার যে ব্যাপারটা এখন বন্ধ। তো ওখানের ব্যাপারটা হচ্ছে যে ট্যুরিজম যেটা, এটাকে বলা হচ্ছে মেডিকেল ট্যুরিজম। আচ্ছা, ওকে, মানে আপনি ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন, একই সাথে ওই দেশটা ঘুরেও আসতেছেন। হ্যাঁ, সো এই মেডিকেল ট্যুরিজমটা যদি আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা যায়, যে আপনি আমাদের এখানে আসছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য, সাথে আমরা আপনাকে একটা প্যাকেজ করে দিলাম, আপনি আমাদের বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত আনইরাপ্টেড সি বিচ কক্সবাজার, যেটা ওটা ভিন্ন প্রসঙ্গ যে আমি অনেক দেশের সি বিচে গেছি, এত সুন্দর লাগে না আমার। আপনি যদি একটা প্যাকেজ করে দিতে পারেন যে এই সি বিচ, এই যে কক্সবাজারে গিয়ে তারা একটা ট্যুরিজম করলো, সাথে ট্রিটমেন্ট নিল, এটা খুবই ফ্যান্টাস্টিক হবে এবং আমার মনে হয় আমাদের দেশের ব্র্যান্ডিংটা হবে আরো বেশি। ট্রু, আমার মনে হয় এই ধরনের কিছু চালু হলে খারাপ না, কারণ ইন্ডিয়া যদি আমাদের পার্শ্ববর্তী দেশ যদি এই মেডিকেল ট্যুরিজমটাকে এত বিল্ড আপ করতে পারে, আমরা কেন পারবো না? ডেফিনেটলি আমাদের এখানে আমরা যথেষ্ট ক্যাপাবল। জি জি, আমাদের যেহেতু এখানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট অলরেডি হচ্ছে এই সেগমেন্টে। সো এখন একটা সহজ প্রশ্ন চলে আসে, এটা বারবারই অনেকে করে থাকে, হয়তো আপনাদেরকেও করে থাকবে বিভিন্ন টেলিভিশন টক শোতে,
বাট এইটার অ্যাকচুয়াল সলিউশন কি? আমরা যখন অ্যাজ এ নর্মাল আমরা পার্সন, আমরা হয়তো এখানে বসে আছি অনেকে, হয়তো আমরা এখন এই মুহূর্তে কোনো কিছু পেইন ফিল করছি না আমাদের দাঁতে, বা আমরা খুব নর্মালি বসে আছি, বাট যখন একটা দাঁতে পেইন উঠে আমরা যেটা বুঝি তখন ইটস টু লেট। মানে টু লেট, আমাদের এটা অনেক ভয়াবহ সার্জারিতে বা যে কোনো কিছুতে যেতে হতে পারে। সো আমাদের নর্মাল একটা হিউম্যান বিং তার রেগুলার লাইফে দাঁতের চিকিৎসাটা বা জাস্ট চেক আপের জন্য কখন যাও? 3 মাস পর পর, 6 মাস পর পর? আমরা রিকমেন্ড করি 6 মাস পর পর। আমরা দুটো জিনিস রিকমেন্ড করি, একটা হচ্ছে আপনি স্কেলিং করবেন, যেটা হচ্ছে টিথ ক্লিনিং, প্রফেশনাল টিথ ক্লিনিং, যেটা আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে করবেন, এবং সেই সাথে চেক আপটাও আমার মনে হয়ে যাবে। সো আপনি যদি 6 মাস ইন্টারভেলে একজন ডেন্টিস্টের কাছে ভিজিট করেন, আপনার চেক আপও হচ্ছে, টিথ ক্লিনিংটাও হচ্ছে, এবং আপনি ভবিষ্যতের অনেক বিশাল বড় অঙ্কের একটা টাকা খরচের হাত থেকে বেঁচে গেলেন। আচ্ছা, এই জিনিসটা কেন আমরা, মানে এটা যদি আমরা জেনে থাকি 6 মাস পর পর, এটা সবাই কম বেশি হয়তো জানে বা মানতে চায় না, এইটার একটা বড় ভূমিকা কি আসলে ডেন্টিস্টের কাছে না যাওয়ার? ইগনোরেন্স। আমি এক কথায় বলবো ইগনোরেন্স, মানে হচ্ছে সহজ বাংলায় যদি বলি পাত্তা না দেয়া। মানে যাচ্ছি, যাবো, আলসেমি, ব্যথা তো নাই, কেন যাব, হ্যাঁ সময় পাই না, এটা একটা ফ্যাক্ট, সময় পায় না। আসলে যখন ব্যথা উঠে মানুষের, আমরা কিন্তু তখন ঠিকই সময়টা বের করি, তখন আমরা ডাক্তারের জন্য সময় বের করি, হসপিটালের জন্য সময় বের করি, এবং যখন আমরা হসপিটালের বেডে শুয়ে থাকি তখন আমরা এগুলো নিয়ে আরো বেশি চিন্তা করি আর কি। সো ইগনোরেন্স। সো এই যে এত সুন্দর একটা বিষয়, চমৎকার একটা বিষয়, এবং তার উপর একটা সেন্সিটিভ বিষয় আর কি, একটা আমাদের শরীরের দেখা যায় এই আমাদের মুখের ভেতরে এই যে অঙ্গ প্রত্যঙ্গ বা আমাদের দাঁত, যেটা ভেরি সেন্সিটিভ। একটা মানুষের দাঁতের ব্যথায় কিন্তু আপনার সে ঘুমাতেও পারে না অনেক সময়, এমন অবস্থা হয়। সো আপনি এমন একটা টপিকে আপনি আপনার নিজেকে, আপনি মিউজিক করতেন আগে, অনেক কিছুতেই ছিলেন ইনভলভ, আপনি এই সেগমেন্টেই কেন আসলেন? কেন মনে হলো যে আপনি অ্যাজ এ ডেন্টিস্ট কাজ করা উচিত? ওকে, আলহামদুলিল্লাহ, আমি যা কিছু আমার অর্জন ডেন্টিস্ট্রিতে, মানে অ্যাজ এ ডেন্টিস্ট হিসেবে, কসমেটিক ডেন্টিস্ট হিসেবে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জীবনের আসলে লক্ষ্য ছিল মিউজিশিয়ান হওয়া। আচ্ছা, মানে যখন একটা ছেলে বা মেয়ে চিন্তা করে যে আমি ডাক্তার হব, আমি পাইলট হব, সেই সময় আমার চিন্তা ছিল যে আমি মিউজিশিয়ান হব, কিন্তু আমি মিউজিক নিয়ে পড়াশোনা করার জন্য দেশের বাইরে যাব। এটা আমার একদম প্রাইমারি লক্ষ্য ছিল আর কি, যে আমার ইচ্ছা ছিল যে আমি ইউকেতে গিয়ে আমি ওখান থেকে মিউজিকের উপর হায়ার স্টাডি করে আসবো, দেন হচ্ছে আমি মিউজিক করব। কিন্তু আমার আম্মার কারণে, আম্মা খুব করে চাইতো যে আমি ডেন্টিস্ট্রি হই। সো যে কারণে আমার আম্মার ইচ্ছা পূরণ করার জন্য আমি ডেন্টিস্ট্রিতে, বাট মন ছিল মিউজিকে, কিন্তু সেটা ডাইভার্ট হয়ে আমার ভালোবাসাটা আসলে ডেন্টিস্ট্রিতেই তৈরি হয়েছে পরে আসলে। গ্রেট। সো আপনি ইউকে, জাপান এবং থাইল্যান্ডেও আপনি ট্রেনিং নিয়েছেন খুব সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি। তো সেখানকার ট্রেনিং আপনার মানে অভিজ্ঞতাগুলো কেমন ছিল আপনার? অসাধারণ, মানে অনেক অসাধারণ। যেমন আমি যদি আমার জাপানি মেন্টরদের কথা বলি আর কি, অন্যান্য মেন্টরদের তুলনায় আমার জাপানের মেন্টরদেরকে অনেক বেশি ভালো লাগে। এই কারণে জাপানের আসলে শুধু মেন্টর না, জাপানের মানুষদেরকেও আমার অনেক ভালো লাগে, ইভেন জাপান কান্ট্রিটাকেও আমার অনেক বেশি ভালো লাগে। এই কারণে হচ্ছে ওখানের মানুষের যে আচরণ, এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আমার মেন্টর যারা ছিলেন, আমি হয়তোবা কোনো একটা জিনিস বুঝতেছি না, হ্যাঁ, আমি না বোঝা পর্যন্ত উনি আমার পাশে দাঁড়ায় থাকতেন। এটাতে উনি একটু বিরক্ত হইতেন না আর কি। এটা যদি আমার 5 ঘন্টাও লাগে, আমার 10 ঘন্টাও লাগে, উনি আমাকে এটা বুঝে দেওয়ার পর আমার পাশ থেকে সরতেন। আচ্ছা, সো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি আসলে টাচ করছে আর কি। সো ট্রেনিংগুলো আসলে অসাধারণ ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি ট্রেনিংয়ে যাবেন, অথবা আমি আমার ক্ষেত্রে বলতেছি, আমি যেমন ট্রেনিংয়ে গেলাম, আমি অনেক কিছু দেখলাম, পৃথিবীর অনেক কিছু শিখলাম। আপনি যদি আমার প্রফেশনটাকেও বাদ দেন, আমি যদি আপনারও কথা বলি, আপনি যত বেড়াবেন, যত পৃথিবীটাকে দেখবেন, আপনি তত শিখবেন। যেটা আমি আমার এন্টায়ার ক্যারিয়ারে আমি যতবার দেশের বাইরে গেছি, আমি কিছু না কিছু শিখে আসছি। সো এই ট্রাভেল করা বলেন, পড়াশোনার উদ্দেশ্যে বলেন, অথবা আপনি প্লেজার ট্রিপ বলেন, অথবা যেটাই বলেন, আপনি যত ঘুরবেন তত আপনার মন বড় হবে, আপনি শিখবেন।
ওয়ান্ডারফুল ইনফরমেশন। আমরা আপনার যেহেতু আপনি ট্রাভেল করে থাকেন, সো ট্রাভেল নিয়ে আমরা অবশ্যই আসবো। তার আগে একটা প্রশ্ন ছিল যে স্মাইল ডিজাইনিং এই বিষয়টা আসলে কি একটু ব্যাখ্যা করবেন, এবং বাংলাদেশে এটা কতটা জনপ্রিয় এখন? স্মাইল ডিজাইনিং, প্রথম হচ্ছে স্মাইল ডিজাইনিং হচ্ছে ডিজাইনিং কথাটা দিয়ে আমরা আসলে অনেক কিছু বুঝি। আমরা যদি একটা বাড়ি করতে চাই, আমরা প্রথমে কি করি? ডিজাইন করি বাড়ি, রাইট? এবং আপনি বাড়ি করেন অথবা আমি বাড়ি করি, আমরা চাই যে আমাদের বাড়িটা আমাদের দিক থেকে সবচাইতে সুন্দর হোক। আমার সামর্থ্য যতটুকুই থাকুক, আমি একটা 10 তলা বাড়ি করি বা একটা 5 তলা বাড়ি করি, আমার ইচ্ছা হচ্ছে যে ওই বাড়িটা সবচাইতে সুন্দর হবে। তেমনি ওই আমাদের হাসিরও একটা মাপ, যেটাকে আমি বলি স্ট্যান্ডার্ড, যেটা বলি ওই হাসিটা কতটুকু সুন্দর হবে, হ্যাঁ, ওইটাকে আমরা ডিজাইন করি ফার্স্টে। যেমন ধরুন আমাদের কাছে যখন একজন পেশেন্ট আসে, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, ওগুলো বলতে গেলে অনেক কথা। অনেকের এসে বলেন যে ডাক্তার সাহেব আমার হাসিটা সুন্দর না, আমি দেখতে সুন্দর কিন্তু যখন আমি হাসতেছি বা কথা বলতেছি তখন আমাকে আর দেখতে সুন্দর দেখাচ্ছে না, আপনি আমার হাসিটা কারেকশন করেন। এই জায়গাটাতেই হচ্ছে স্মাইল ডিজাইনিং। তখন আমরা ওই পেশেন্টের ইনিশিয়াল রেকর্ডগুলো নিই, তারপর হচ্ছে আমরা ওনার একটা ইন্ট্রাল স্ক্যান করি মুখের ভেতরে, করে আমরা ওনার দাঁতগুলো, যেহেতু মানুষের মুখের ভেতর সুসজ্জিত থাকে, কারোটা উপরে নিচে থাকে, কোনো দাঁত একটু বড় হয়, কোনো দাঁত একটু ছোট হয়, আমরা তখন করি কি, আমরা একটা সিমুলেশন তৈরি করি। সিমুলেশনটাতে আমরা তৈরি করার সময় দেখি যে কোন দাঁত কত প্রপোর্শনে আমি এটাকে মেক করলে বা ঠিকঠাক করে দিলে এই মানুষটার বা এই রোগীটার হাসি সবচাইতে সুন্দর দেখা যাবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি, সোজা কথাই হচ্ছে মানুষের বোঝার জন্য বললাম, এটাই হচ্ছে স্মাইল ডিজাইনিং। আপনি যদি আমার কাছে আসেন যে ভাইয়া আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর হাসিটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা আপনার ইনিশিয়াল রেকর্ডগুলো নিয়ে আমরা আপনার স্মাইলটাকে ডিজাইন করব। গ্রেট। তো এই বিষয়টায় আপনার মানে কি করতে হয়? সার্জারি করতে হয় কোনো ধরনের, বা স্মাইল ডিজাইনিংটা হচ্ছে নন ইনভেসিভ। আমরা ইনভেসিভ বা নন ইনভেসিভ বলতে আমরা বুঝি হচ্ছে কাটা ছেঁড়াটাকে আমরা ইনভেসিভ বুঝাই, আর স্মাইল ডিজাইনিংটা হচ্ছে নন ইনভেসিভ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ইনভেসিভ হয়, যদি আপনার দাঁত এক্সট্রিম লেভেলের আঁকাবাঁকা হয়ে থাকে অথবা আপনার ইমপ্যাকশন থাকে, মানে হচ্ছে দাঁত আপনার হাড়ের ভেতর ঢুকে আসে, সেক্ষেত্রে ইনভেসিভ হয়, আমার দাঁতটাকে নামাইতে হয় নিচের দিকে। সেই ক্ষেত্রে সেটা ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে নন ইনভেসিভ। আচ্ছা, সো কাটা ছেঁড়ার ঝামেলা বলতে গেলে খুব একটা নাই স্মাইল ডিজাইনিং এ। আচ্ছা, এটাকে কি আমরা কখনো মানে কোনো প্লাস্টিক সার্জারির সাথে কি তুলনা করা যায়, মানে এই সেগমেন্টে পড়ে নাকি ডিফারেন্ট? না, এটা প্লাস্টিক সার্জারির সাথে এটাকে মেলানো যাবে না, কারণ হচ্ছে প্লাস্টিক সার্জারি ইটসেলফ একটা বিশাল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, যেখানে হচ্ছে অনেকগুলা সিরিজ অফ সার্জারি হয়। আর আমাদের স্মাইল ডিজাইনিংটা হচ্ছে, হ্যাঁ, আপনি একটা দিক থেকে এটাকে মিলাতে পারেন যে দুইটাই হচ্ছে কসমেটিক পারপাস। আপনি যে প্লাস্টিক সার্জারি করতেছেন সেটাও হচ্ছে আপনি সৌন্দর্যের জন্য, এবং আপনি যে স্মাইল ডিজাইনিং করতেছেন সেটা হচ্ছে সৌন্দর্যের জন্য। তো একটা আরেকটার পরিপূরক বলতে পারেন। আচ্ছা, কিন্তু মানে দুইটাকে একসাথে মিলানো যাবে না। সো দুইটা ডিফারেন্ট গ্রাউন্ড। আমাদের সেক্টরটাতে আমরা স্মাইল ডিজাইনিং নিয়ে কাজ করি, আর প্লাস্টিক সার্জনরা প্লাস্টিক সার্জারি নিয়ে কাজ করে। আচ্ছা, সো এটা হয়তো অনেকের জন্য, যেমন আমার জন্য এটা একটা নতুন ইনফরমেশন, দেখা যাবে অনেকের জন্য এটা একটা নতুন হতে পারে, অনেকে অভ্যস্ত হতে পারে। তো স্মাইল ডিজাইনিং এই বিষয়টা, এইটা হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এইটার জন্য, এই বিষয়টা কাজ করতে আমার কি পরিমাণ স্পেন্ড করতে হতে পারে, একটা কি ধারণা দেওয়া যায়? আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই হচ্ছে ইউনিক, তাদের দাঁতের গঠন হচ্ছে ইউনিক। আচ্ছা, আপনি কখনো একটা মানুষের দাঁতের গঠনের সাথে আরেকটা মানুষের দাঁতের গঠন মিল পাবেন না। অনেক ব্যয়বহুল কিনা বিষয়টা? ব্যয়বহুল ওরকম সেন্সে না, যদি আপনার এক্সট্রিম লেভেলের দাঁত আঁকাবাঁকা থাকে সেই ক্ষেত্রে এটা কিছুটা ব্যয়বহুল। কিন্তু যদি শুধুমাত্র আপনার হাসিটাকে সুন্দর করতে চান, আপনার দাঁত অতটা আঁকাবাঁকা না কিন্তু শুধুমাত্র হাসিটাকে সুন্দর করতে চান, সেই ক্ষেত্রে ওটা অতটা ব্যয়বহুল না। সাধারণত স্মাইল ডিজাইনিং এক একজন ডাক্তার এক একভাবে টাকাটা নির্ধারণ করে এক্সপার্টিস অনুযায়ী। তো আমার মনে হয় যে 20,000 থেকে শুরু আর কি।
গ্রেট, যে একটা আইডিয়া আমি দিলাম, বাট এটাকে কেউ আদর্শ হিসেবে ধরবে না। না, থ্যাংক ইউ ভাইয়া একটু শেয়ার করার জন্য। কারণ আমার মনে হয় যে কোনো বিষয়ে একটা ধারণা মানুষের প্রয়োজন। একটা জিনিস আমি এমনও অনেকে হয়তো আছে এই বিষয়টা জানেই না, হয়তো মনে মনে চিন্তা করছে আচ্ছা আমি আমার হাসিটা কি করা যায়, বা আমি আমার এই জায়গাটায় আমার লিপসের এই পোর্শনগুলো একটু কাজ করা যায়, কি করতে পারি। সো আমি এখানে একটু করে বলে রাখি, যেমন হচ্ছে স্মাইল ডিজাইনিং যে শুধু আপনাকে সুন্দর হাসি দিচ্ছে তা না। আপনার যদি দাঁত অনেক বেশি আঁকা বাঁকা থাকে, আচ্ছা, সেটার যেমন আপনাকে সৌন্দর্যের ক্ষেত্রে একটা বাধা, তেমনি কিন্তু আমাদের অন্যান্য মানে এই যে দাঁতের পাশে যেসব আমাদের ল্যান্ডমার্ক যেগুলো আছে, হ্যাঁ, ওগুলাতেও কিন্তু আপনার লং টার্ম যদি এটাকে আমরা ম্যাল অক্লুশন বলি, মানে আঁকা বাঁকা দাঁতটাকে ম্যাল অক্লুশন যদি থাকে, আপনার কিন্তু চোয়ালে ব্যথা হওয়ার চান্স থাকে। সো মানে শুধুমাত্র সৌন্দর্যের বিবেচনা না করে আপনার হেলথ ইস্যু চিন্তা করে হলেও আমার মনে হয় আঁকা বাঁকা দাঁত সোজা করা উচিত আর কি। আচ্ছা, গ্রেট। সো যেহেতু ভাই আপনি আমরা দেখি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখি আপনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং আপনি ইন্সপায়ার করেন সবাইকে ঘোরাঘুরি করার জন্য। সো প্রশ্নটা এসে যায় যে আপনার একটা কমিটমেন্ট থাকে, যেমন আপনার পেশেন্ট থাকে, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং একজন ডেন্টিস্টের কিন্তু একটা সময় দিয়ে চিকিৎসা করতে হয়। বিষয়টা এমন না যে চেক আপ করে আমি আসলে চলে গেলাম। আপনার এখানে সার্জারি অনেক সময় থাকে, রুট ক্যানাল থাকে, ফিলিং থাকে, স্কেলিং থাকে, অনেক কিছু থাকে। সো এই অ্যাপয়েন্টমেন্ট গুলো আপনি কিভাবে এক সাইডে রেখে দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন, আবার দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন এবং অনেক কিছু লার্ন করছেন, ট্রেনিং নিচ্ছেন, অনেক কিছু করছেন। সো এত কিছু আপনি কিভাবে ম্যানেজ করছেন? ওকে, 2012 থেকে এখন পর্যন্ত 2025 পর্যন্ত আমি এখনো পর্যন্ত রেস্ট নিই নাই। আচ্ছা, মানে বিশ্রাম যেটাকে বলে আমি এখনো পর্যন্ত নিই নাই। আমার কোনো ফ্রাইডে নাই, মানে হচ্ছে শুক্রবার বলতে আমরা যেটা হলিডে বুঝি, যে রেস্ট নেওয়ার ব্যাপারটা নাই। আমি দেশের ভেতরটা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা শুক্রবারই হচ্ছে আমি ঘোরার জন্য বেছে নিই, এবং আমার স্কেজিউলগুলো আগে থেকে ঠিক করা থাকে। মানে আমি ধরেন নেক্সট শুক্রবার আমি কোথায় যাবো এটা আমার 1 মাস আগে থেকে ঠিক করা থাকে। সো আমি আমার স্কেজিউলগুলো কিন্তু অনেক আগে থেকে রেডি করি। আর দেশের বাইরে যেহেতু আমাকে ফ্রিকুয়েন্টলি যেতে হয় ট্রেনিং পারপাসে, বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনারে অ্যাটেন্ড করার জন্য, সেগুলোর ডেটগুলো অনেক আগে থেকে ফিক্স থাকে আমার। সো ধরেন আমি এই মাসে দেশের বাইরে যাচ্ছি, কিন্তু এই প্রোগ্রামটা আমার 3 মাস আগে থেকে আমি ফিক্স করে রাখছি। সো ওইভাবে করেই আমি আমার পেশেন্টদেরকে টাইম দিই, এবং টাইমের পরে আমি আমার এই ঘোরাঘুরিটাকে অথবা বেড়ানো যাই বলেন, শিখা বা ট্রেনিং, এগুলোকে আমি ম্যানেজ করি আর কি। ফ্যামিলিকে কিভাবে সময় দিচ্ছেন তাহলে? ফ্যামিলি, আমার এই যে ঘোরাঘুরির ব্যাপারটার অর্ধেক অংশ জুড়েই হচ্ছে আমার ফ্যামিলি থাকে। আচ্ছা, মানে হচ্ছে আমি সলো ট্রাভেলও করি। আবার ধরেন আমি যদি 2024-এর কথা ধরি, 2024-এ যদি ধরেন আমি 100টা ট্যুর করি, অন্তত 50টা ট্যুরে আমার ফ্যামিলি আমার সাথে ছিল। সো আমি এটা এইভাবে ব্যালেন্স করার ট্রাই করি আর কি, যে আমার ফ্যামিলিকে আমি একটা ট্যুরে নিয়ে গেলে আরেকটা ট্যুরে আমি সলো যাচ্ছি। তো যেগুলো খুব এক্সট্রিম ট্যুর, সেগুলোতে আমি আমার ফ্যামিলিকে অ্যাভয়েড করি আসলে। আচ্ছা আচ্ছা, গ্রেট। সো আপনি চট্টগ্রামকেই কেন বেছে নিলেন আপনার চেম্বারের জন্য? আপনি তো চাইলে ঢাকাও শিফট। আমি বাই বর্ন চিটাগনিয়ান, আমার জন্ম চিটাগংয়ে, পড়াশোনা চিটাগংয়ে, আমার বেড়ে ওঠা চিটাগংয়ে, এবং আমার সুযোগ ছিল দেশের বাইরে চলে যাওয়ার। আমি 3বার সুযোগ পাইছিলাম দেশের বাইরে যাওয়ার, এবং ওখানে বলতে গেলে ওখানেই ডাক্তারি করার সুযোগ, যাই বলেন আমাদের দেশ থেকে অনেক উন্নত জীবন, ওগুলার সবগুলো সুযোগ ছিল। আমি 3বার আমার লাইফে 3বার সুযোগ আসছে, যেটা আমি সচেতনভাবে ওটাকে ডিনাই করছি। মানে আমি দেশের বাইরে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমি যাইনি। শুধুমাত্র হচ্ছে আমার আম্মা, 2 নাম্বার হচ্ছে আমার দেশটাকে আমার যেমন ভালো লাগে, দেখতে যেমন ভালো লাগে, দেশের মানুষকে যেরকম ভালো লাগে, পৃথিবীর কোথাও আমি কোনো মানুষকে বলেন কোনো জায়গাকে আমার এত বেশি ভালো লাগে না। এটা আমার মন থেকে বললাম। গ্রেট, এটা খুব সুন্দর একটা কথা বললেন। কারণ দেশকে যে এভাবে করে আপনি চিন্তা করছেন, সুযোগ এসছে, এবং আপনি আপনার জন্য খুব সহজ, আপনি দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন, ওখানে অনেক মানুষের সাথে আপনার কথা হচ্ছে, আপনি অনেক মানুষের সাথে আপনি মিশতে পারছেন, এবং আপনি বুঝতে পারছেন তাদের মানসিকতা কেমন, তারা কিভাবে চিন্তা করে জীবনটাকে। আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে
আমি দেশের বাইরে থেকে এমন সব অফার পাইছি যেগুলো হচ্ছে আমি যদি ওখানে কাজে যোগ দিতাম আমি হয়তোবা গ্লোবালি এখন রিকগনাইজড হইতাম। ওইটা আমি যেহেতু ছেড়ে দিছি, আমি বাংলাদেশকে নিয়েই আছি, তবুও কিছু মানুষ কিন্তু এটাকেও পছন্দ করে না। সো তবুও আমি ওইসব মানুষকে পছন্দ করি। আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ আসলেই খুবই সরল, অনেকটা সহজ। যদিও এগুলোর জন্য আমাকে অনেক সময় মানুষ আমাদের দেশে ভালো করলেও খারাপ কথা শুনতে হয়, কিছু খারাপ কথা আমাকেও শুনতে হয়। মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন আসে যে আমি তো দেশের বাইরে চলে গেলেই পারতাম, আমার এসব কথা শুনতেই হতো না, বরং মানুষ গ্লোবালি আমাকে চিনত। আমি দেশের জন্য কাজ করতেছি কিন্তু আমাকে খারাপ কথা শুনতে হচ্ছে, কিন্তু ওগুলোকে আমি খুব পজিটিভলি নিই। আমি এতটুকু ভেবে নিই যে আমাদের দেশের মানুষ অনেক সহজ সরল। আপনি এই নেগেটিভিটি গুলাকে কিভাবে আপনি আসলে আপনার স্ট্রেংথ হিসেবে আপনি নেন? আমার যতবার আমি কোনো নেগেটিভ কমেন্ট আমি পাই, এখন তো আবার একটা গ্রুপ তৈরি হয়েছে যে যারা খুব হতাশায় থাকে তারা গিয়ে একটা খারাপ কিছু হলো কমেন্ট ড্রপ করে আসে। সো আমি যতবার কোনো একটা খারাপ কমেন্ট আমি দেখি বা পাই, ততবার আমাকে মনে হয় যে আমাকে আরেকটু ডেভেলপ করতে হবে, ততবার মনে হয় যে আমি এরপর নেক্সট আমার যে ট্রিটমেন্টটা আমি করব অথবা নেক্সট আমি যে কাজটা করব সেটা আমি আগেরটার থেকেও ছাড়াই যাব। সো যতবার আমি খারাপ কমেন্ট দেখি ততবারই আমি যারা আমার ফেসবুক ফলো করে তারা জেনে থাকবে, অত প্যাটার্নটা দেখে এতদিনে বুঝে গেছে যে যখনই কোনো খারাপ কমেন্ট আসবে তারা বুঝবে যে সামনে আমি নেক্সট বড় কিছু করতেছি। ভেরি গুড ভাই, আমার মনে হয় আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এত সুন্দর করে চিন্তা করছেন। সো আমরা আবার একটু চলে যাই যে আপনার থেকে একটু জানবো, যেহেতু আপনি ট্রাভেল করছেন, দেশের বাইরে ট্রাভেল করছেন, তো একটা প্রশ্ন রয়ে যায়, হয়তো আপনি সামহাও আপনাকে ম্যানেজ করছেন। আচ্ছা, প্রশ্নটা যদি এভাবে আসে যে জীবনে প্রথম কোন সময় আপনি দেশের বাইরে ট্রাভেল করেছেন? সর্বপ্রথম আমার সর্বপ্রথম ট্রাভেল করা হয়েছে আজ থেকে 8-9 বছর আগে হবে মেবি। আচ্ছা, মানে এটা কোন দেশ কি মনে পড়ে? যে হ্যাঁ, ওটা মনে আছে আমার, একদম আমার ডেটটা মনে পড়তেছে না। ডেট সমস্যা নেই, আমরা একটা দেশটা আমার প্রথম ট্রাভেল ছিল হচ্ছে নেপালে। আচ্ছা, সো যখন আপনি নেপাল গিয়েছিলেন তখন আপনি কোন সময় মানে এটা কি স্টুডেন্ট লাইফ অর আপনি তখন প্র্যাকটিসিং ছিলেন? আচ্ছা, প্র্যাকটিসে ছিলেন। সো প্রশ্নটা সেভাবে যে দেশের বাইরে যাওয়া, যেটাকে আমরা সবাই কম বেশি মনে করি যে এইটা ব্যয়বহুল এবং এখানে যথেষ্ট সময়ের প্রয়োজন। আমরা যারা চাকরিজীবী আমরা চিন্তা করি আমরা ছুটি কিভাবে ম্যানেজ করব, ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা কিভাবে ম্যানেজ করব, হয়তো খুব একটা সেভিং হয়নি, বা যারা ম্যারিড তারা ওয়াইফ বা বাচ্চা নিয়ে কিভাবে যাবে। এই ধাক্কাগুলো তো শুরুতে থাকেই। তো এরপরে আপনার ভিসা প্রসেসিং বা এই বিভিন্ন জিনিস তো থাকেই। ধরেন বিভিন্ন এজেন্সি থাকে, অনেকে ফ্রড থাকে, অনেকে ভালো এজেন্সি থাকে, আবার অনেকে চায় যে নিজে করব, কোনো এজেন্সিকে ফি দিব না। সো এই প্রপার একটা ট্যুর দেওয়ার জন্য আপনার সাজেশনটা কি? আপনার বিশাল প্রশ্ন, একটু সেগমেন্ট ওয়াইজ দিতে হবে। সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা। আমি দেশের বাইরে যাওয়ার আগে আমার মনে সবারই একটা অজানা আতঙ্ক থাকে যে আমি চিনবো কিনা, আমার খরচ কত হবে, আমি কি খাবো, কি হোটেলে থাকবো। হ্যাঁ, তো প্রথম ট্যুরের আগে আমার একই অবস্থাই ছিল আর কি। তো পরে আমি যেটা বুঝলাম যে আমাদের দেশের মানুষ কিন্তু আসলে ঘুরতে পছন্দ করে। আমাদের দেশে এমন কোনো ফ্যামিলি নাই যারা হচ্ছে বছরে অন্তত একবার মানে পুরো পরিবার সহ ঘুরতে যায় না। মানে আমরা যদি চিটং এর কথাই বলি, আমাদের চিটং এর কথাই যদি বলি, বছরে একবার সবাই মিলে কক্সবাজার যাওয়া, বা একবার বান্দরবান যাওয়া, একবার রাঙ্গামাটি যাওয়া। আমি দেখছি যে আপনি যদি আপনার ফুল ফ্যামিলি নিয়ে কক্সবাজার যান এবং একটা ভালো মানের হোটেলে থাকেন এবং একটা ভালো মানের খাওয়া দাওয়া করেন, যে পরিমাণ এক্সপেন্সটা হয় অলমোস্ট কাছাকাছি এক্সপেন্স হচ্ছে আপনি যে আমি নেপাল যে ট্যুরটার কথা বললাম, কাছাকাছি খরচ হয়। হ্যাঁ, তো আমাদের ওই যে মনে হয় যে দেশে বাইরে গেলে অনেক টাকা খরচ হয়, এটা যদি আপনি একটু প্রি প্ল্যান করে, আপনি যদি একটু স্টাডি করে, বছরে যেহেতু আপনি একবার যাবেন বা 2বার যাবেন, আপনি যদি একটু স্টাডি করে এটা করতে পারেন, টিকেটিং বা হচ্ছে রিজার্ভেশনগুলো যদি একটু আগে করতে পারেন, আমার মনে হয় যে আপনার খরচ দেশের ভেতরে ঘোরার মতোই, কিছুটা বেশি। ওকে, আচ্ছা। আর পরের প্রশ্নটা ছিল হচ্ছে যে
যেটা হয় যে ফাইন্যান্সিয়ালি আপনি একটা আইডিয়া দিলেন, হ্যাঁ, বাট তাও আমি এই জায়গায় আরেকটু প্রশ্নটা বাড়িয়ে করি যে যাদের মোটামুটি যারা স্টার্টিং মানে যারা জব করছে, লেটস সে একটা স্যালারি আমরা ধরলাম, খুব এন্ট্রি লেভেলের স্যালারি, মানে তাদেরও তো হয়তো ঘোরার সুযোগ বা ইচ্ছা হতে পারে। তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার আইডিয়া কি, যেহেতু আপনি সোলো ট্রাভেলও করেন? হ্যাঁ, আমি সোলো ট্রাভেল করি। আমার মনে হয় কি, যেমন যারা চাকরি করেন অথবা যারা বিজনেস করেন বা হোয়াট এভার যে প্রফেশনে থাকে, আমার মনে হয় যে সবারই একটা সেভিংস একটা ব্যাপার আছে না, মানে হচ্ছে আমার পরবর্তী জীবনের জন্য সেভিংস, রিটায়ারমেন্টের পরে সেভিংস, এ ধরনের একটা সেভিংসের ব্যাপার থাকে না। আমার মনে হয় যে আপনি আপনার ফিউচারের জন্য সেভিংসের পাশাপাশি আপনি যদি কিছু টাকা আপনার ঘোরার জন্য আলাদা করে রাখেন, আমার মনে হয় যে আপনি একটা সময় গিয়ে দেখবেন যে আপনার ঘোরার মতো টাকাটা জোগাড় হয়ে গেছে। কিন্তু এখানে শুধুমাত্র আপনাকে ওই উদ্যোগটা নিতে হবে যে আমি ঘোরার জন্য সেভিংস করব, অল্প হলেও, আচ্ছা, এবং এটা আমি রেগুলারলি করব। জি, আপনি যদি এটা ফলো করেন, আমার মনে হয় যে আপনার টাকাটা ব্যবস্থা হয়ে যাবে। আপনার ক্ষেত্রে কোনটা আপনার সাজেশন, যে আগে নিজের দেশটা ঘুরে কি বাইরের দেশে যাওয়া উচিত, নাকি আপনার মানে দুইটা প্যারালালি করা যেতে পারে? আপনার যদি সামর্থ্য থাকে আপনি দেশেও ঘুরবেন, দেশে বাইরেও ঘুরবেন। আর যদি সামর্থ্য না থাকে আপনি আপনার দেশটা ঘুরবেন, মানে আমাদের দেশটা ঘুরবেন। আমাদের দেশটা এত সুন্দর আর এত বৈচিত্র্যময়। আমি তো অনেক দেশে গেছি, যাওয়ার পর স্টিল নাও আমি আমার দেশের ফ্যান। সো আমার মনে হয় যে আপনার সামর্থ্য থাকলে আপনি দেশে বাইরে ঘুরেন, আপনি অনেক কিছু শিখবেন। ইভেন দেশে ঘুরলেও আপনি অনেক কিছু শিখবেন। সো আপনার সানসেট নাকি সানরাইজ কোনটা আসলে পছন্দ? সানসেট, ডেফিনেটলি সানসেট। সো আপনি নিশ্চয়ই পৃথিবীর অসংখ্য দেশের সানসেট আপনি দেখেছেন, কক্সবাজারের সানসেট কেমন লাগে? অসাধারণ, এক কথায় অসাধারণ, এবং সব দিক থেকে হচ্ছে এক নাম্বারে থাকবে। মানে আপনি যত বিচেই যান, আপনার কাছে কি স্টিল কক্সবাজার ইজ দ্য বেস্ট? হ্যাঁ, এখনো বেস্ট। আপনি আমার ব্লগগুলোতে দেখবেন, আপনি আমার ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, আমি যত জায়গায় গেছি সব জায়গায় আমি একটা কথা বলছি যে কক্সবাজার হচ্ছে সবচাইতে বেস্ট। কারণ হচ্ছে এত স্যান্ডি বিচ, এত আনইন্টারাপ্টেড বিচ, মানে হচ্ছে আপনি এত বড় সি বিচ দেশের বাইরে কোথাও পাবেন না আসলে। ওগুলো হচ্ছে ছোটখাটো সি বিচ, তারপরে হচ্ছে অল্প দূর হাঁটলেই শেষ হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের সি বিচটা হচ্ছে এত সুন্দর, আপনি এটা শেষ করতে পারবেন না। ট্রু। আমার মনে হয় না কেউ এখনো আদৌ শেষ করতে পেরেছে, কারণ আমরা দেখি যে যেতেই থাকি মানে যেন শেষ হয় না সৌন্দর্যের। তো প্রশ্নটা যেটা ছিল আপনার কাছে, আরেকটা প্রশ্ন সেখানে যদি ফিরে যাই, যে অনেকে প্যাকেজে বিভিন্ন ভাবে ট্যুর করে থাকেন আর কি দেশের বাইরে। সো আপনার সাজেশনটা কি, আসলে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত, নাকি নিজেও রিসার্চ করে আমরা বেটার একটা ট্যুর প্ল্যান করতে পারবো চাইলে? আপনি যদি বছরে একবার মানে ট্যুর দেন, আমার মনে হয় যে এটা আপনি নিজে রিসার্চ করে আপনি নিজে প্ল্যান করে যেতে পারবেন, এটা আপনার জন্য কষ্টকর কিছু না। আর যদি আপনি এমন হন যে আপনি কোনো ঝামেলা নিতে পছন্দ করেন না, বা আপনার এরকম রিসার্চ করার মতো সময় নাই, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ট্রাভেল এজেন্টগুলোর কাছে যেতে পারেন। আচ্ছা, সো এখন যদি একটু আসি যে আপনার ট্রাভেল, যেহেতু আপনি ট্রাভেল নিয়ে আমরা অনেক কথা বলছি, সো আমাদের দেশেও কিন্তু দেখা যায় যে আসলে বাইরের থেকে মানুষ কিন্তু খুব একটা ট্রাভেল করতে আসে না। হ্যাঁ, সেটা আমরা সবাই জানি। সো আসেন, বাট পরিমাণটা আসলে সময় আসতো অনেক। সো এটার মূল কারণটা কি হতে পারে, এবং আমরা কিভাবে আসলে, যেহেতু আপনি বাইরে যাচ্ছেন, আপনিও তো কোনো না কোনো কারণে ছুটে যাচ্ছেন সেই পার্টিকুলার কোনো দেশে, সো আমাদের দেশে ফরেন গেস্ট যারা আছেন বা যারা ঘুরতে আসেন, কিভাবে আমরা অ্যাট্রাক্ট করতে পারি? আপনার কাছে মনে হয় কোথায় অভাব? এক সময় আমাদের দেশে প্রচুর ট্রাভেলার আসতো দেশের বাইরে থেকে, প্রচুর। মানে ইভেন কক্সবাজারে আমি এমনও দেখছি যে আমাদের যে লাবণী পয়েন্টটা, ওখানে হচ্ছে আমি একদিনেই অন্তত শখানেক বিদেশি ট্রাভেলার দেখছি, কিন্তু আপনি এখন যান একজনও দেখবেন না। কারণটা হচ্ছে আমাদের এই যে ট্যুরিজম নিয়ে আমাদের যে ব্যবস্থাপনা, এটা সামনের দিকে আগানোর চেয়ে পিছাইছে অনেক বেশি। আপনার বিদেশিরা যা চায় আপনাকে শুধু সেটা দিয়ে দিতে হবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, তো মালয়েশিয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, কিন্তু ওরা দেখেন ওদের একটা দ্বীপ সম্পূর্ণ বিদেশিদের জন্য ডেডিকেট করে দিচ্ছে, সেটা হচ্ছে লাঙ্কাউই। তো
মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও ওরা লাঙ্কাউইতে বিদেশি পর্যটকরা গেলে যেসব সুবিধা বিদেশিদের জন্য স্পেসিফিকলি প্রয়োজন হয় ওরা ওইটা প্রোভাইড করতেছে ওখানে। সো এই জন্যই বিদেশিরা লাঙ্কাউইতে যাচ্ছেন। সেম সুবিধা যদি আপনি আমাদের দেশে এনশিওর করতে পারেন, আমার মনে হয় বিদেশিরা লাঙ্কাউইতে না গিয়ে বাংলাদেশে বেশি আসবে। এখন আমাদের দেশে হচ্ছে এই ট্যুরিজমের সাথে যেসব জিনিস রিলেটেড, হ্যাঁ, ওদের ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে সিঙ্গেল টাইম বিজনেস। হ্যাঁ, যে একবারে আপনার কাছ থেকে যত পারে তত নিয়ে নিবে। কিন্তু এটা যে আপনি একটা ট্যুরিস্ট হচ্ছে আপনার গেস্ট, আপনি তাকে একজন মেহমানের মতো ট্রিট করলেন, সে এটাতে খুশি হয়ে সে আবার আসবে। জি। তো এখানে এসে যে ট্যুরিস্টরা যেটা হয় সেটা হচ্ছে এসব জিনিসে বিরক্ত হয়, তিক্ত অভিজ্ঞতা হয়। মানে হচ্ছে পকেট কাটার চিন্তা হচ্ছে সবার আগে। সো এই জিনিসটাকে বাদ দিতে হবে। আর হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে। যেমন ট্যুরিস্টরা আপনার শুধু যে এয়ারে ফ্লাই করতে পছন্দ করে তা না, টুরিস্টরা কিন্তু চায় যে আমি এই দেশের ট্রেনের চড়তে কেমন লাগে, আমি ওইটার টেস্ট নিব, আমি আমার বাসের চড়তে কেমন লাগবে, আমি ওইটার টেস্ট নিব। সো যোগাযোগ ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করতে হবে। জি, এবং আমার মনে হয় যে আমরাও পাশাপাশি আরেকটু যদি ফ্রেন্ডলি একটা ভাইব দিতাম ওদেরকে। আমরা দেখা যায়, আমি কিছু ভিডিও আপনারা সবাই হয়তো দেখছেন যে কক্সবাজারে হয়তো একজন ফরেন পরিবার তারা আছেন, মানে গোল করে সবাই ঘিরে দেখছেন এটা কে মানে আসলো এখানে। তো এই ধরনের কিছু আনকমফোর্টেবল সিচুয়েশন রিল্যাক্স করতে। হ্যাঁ, এখানে হচ্ছে ফ্রেন্ডলি যে ব্যাপারটা বলে না, বাংলাদেশের মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ফ্রেন্ডলি মানুষ। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান, মানুষ আপনার সাথে কথা বলবে না। হ্যাঁ, হয়তো বা হেল্প করবে, আপনার কোনো ক্ষতি করতেছে না, কিন্তু আপনার সাথে কথাই বলতেছে না হয়তো বা। হ্যাঁ, তো বাংলাদেশের মানুষ হচ্ছে সবচেয়ে ফ্রেন্ডলি। আচ্ছা, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমাদের উৎসাহটা অনেক বেশি। সো অতি উৎসাহী মানুষের কারণেই আসলে এটা হয়। আর আসলে আমরা তো একটা মোটামুটি গরিব দেশ, তো দেশের বাইরে থেকে একজন টুরিস্ট আসলে আমাদের ওই যে আগ্রহটা, দেখার আগ্রহটা অনেক বেশি আর কি। হ্যাঁ, এই জন্যই যদি এরকম একটা ব্যবস্থা করা যায় যে টুরিস্টরা ধরেন, যেটা শুনছিলাম টেকনাফের দিকে একটা সেপারেট জোন করা হবে শুধু বিদেশিদের জন্য, ওটা যদি করা যায় আমার মনে হয় এই ধরনের হ্যাসেল গুলো আসলে হবে না। আমরা সাবরাং এই ধরনের একটা, হ্যাঁ, সাবরাং একটা জায়গায় শুনছিলাম। উই আর রিয়েলি হোপফুল যে এই ধরনের কিছু আসছে কিনা। তো যেহেতু আপনি দেশের বাইরে প্রচুর ট্যুর এন্ড ট্রাভেল করে থাকেন, এবং পাশাপাশি যেটা দেখলাম আপনি একজন বাইকারও, আপনি বাইক নিয়ে বের হয়ে যেতে পছন্দ করেন, আবার আপনি পারফিউমও পছন্দ করেন। সো অ্যাকচুয়ালি আপনি কি করেন যখন আপনি দেশের বাইরে যখন যান? আপনি কি পারফিউম কালেক্ট করেন নাকি একটা বাইক রাইডে বের হয়ে যান ওখানে? আমি দুইটাই করি। মানে হচ্ছে আমি দেশের বাইরে গেলে প্রথমে চেক করে যে আমি ওখানে প্রথমে বাইক রেন্টে নিতে পারবো নাকি কার রেন্টে নিতে পারবো। আচ্ছা, কোনটা আমার জন্য ইজি, যেটা আমার জন্য ইজি আমি প্রথমে সেটা বুক করি। সো কখনো বাইক নিই, কখনো কার নিই। এটার বাইরে হচ্ছে পারফিউমের জন্য আমি একটা সেপারেট টাইম রাখি, যে আমি আজকের দিনের এই টাইমটা শুধু রাখবো হচ্ছে পারফিউমের জন্য। পারফিউমের দোকানে যাব, পারফিউম নিয়ে দেখবো, ঘুরবো, দাম জানবো। হ্যাঁ, ওইটাকে হচ্ছে আলাদা করে রাখি আর কি। সো দুইটা এইভাবে ম্যানেজ করি। আপনার পারফিউমের শখটা সর্বপ্রথম কখন মনে হলো যে না আপনি একজন কালেক্টর হবেন? এইটা আসলে বলতে গেলে আমার ঠিক মনে নেই কত সালের কথা, কিন্তু একবার রোজার ঈদের আগে আর কি। হ্যাঁ, আমাদের যে লাকি প্লাজা চিনবে যারা, চিটাগাংয়ের মানুষ, নিচতলা একটা ইয়েতে কসমেটিকের দোকানে এক্স ব্র্যান্ডের একটা পারফিউম। হ্যাঁ, আমি তখন এক্স ব্র্যান্ডের পারফিউম দেখি নাই, বডি স্প্রে দেখছিলাম আর কি। ওই পারফিউমের বোতলটা আমাকে এত আকর্ষণ করছে, মানে এত সুন্দর লাগছে, ওই যে আমার মাথায় ঢুকছে যে আপনার সেন্ট প্রোফাইল থেকেও বোতল ডিজাইন এবং বোতল কালেকশন করার যে ব্যাপারটা, আমার ওই প্রথম এটা হিট করছিল আমাকে। এরপর থেকে আমি মানে বোতল কালেক্ট করা শুরু করি আর কি। এবং সেন্ট প্রোফাইল বলতে হচ্ছে গন্ধ নিয়ে মানে কাজ করাটা হচ্ছে এর পরে। আচ্ছা, তো এখনো কি আপনাকে সর্বপ্রথম কি অ্যাট্রাক্ট করে, একটা বোতল ডিজাইন নাকি স্মেল? আমরা তো জানি যে প্রথমে হচ্ছে দর্শনধারী,
সো পারফিউমের ক্ষেত্রে হচ্ছে সে একই কথা। প্রথমে হচ্ছে বটল ডিজাইনটা যদি অনেক বেশি ভালো লাগে, এটা কেন জানি আমার মনে হয় যে সেন্ট প্রোফাইলটাও ভালো লাগবে, এরকম একটা জিনিস কাজ করে আর কি। যেটা আপনি প্রচুর এমন হয়েছে যে খুব আশা নিয়ে আপনি একটা বোতল সুন্দর লেগেছে নিয়েছেন, বাট স্মেল আপনার একেবারেই পছন্দ হয়নি। অনেক হয়েছে, অনেক ইনারমাস টাইম, মানে এমন হয়েছে যে বোতল খুবই সুন্দর কিন্তু গন্ধ একদমই পছন্দ হয়নি। এমন হয়েছে যেটা নিয়ে আমি শুধু একটা স্প্রে করছি, সাথে সাথে আমি আবার এটা বিক্রি করে দিচ্ছি অর্ধেক দামে। অনেকবার হয়েছে, অনেকবার। আচ্ছা, সো এই পারফিউম নিয়ে জানলাম আমরা আপনার আপনি বাইক রাইডিং করেন বা আপনার খুব পছন্দ একটা জায়গা, আপনি ঘুরতে পছন্দ করেন, আপনি আবার একদিকে আবার মায়ের ইচ্ছাও পূরণ করলেন। আপনি তাহলে কি মায়ের ইচ্ছা পূরণ করলেন একদিকে, একজন ডেন্টিস্ট হলেন, বাকি সবগুলা কি আপনার ইচ্ছায় আপনি পূরণ করলেন নাকি অন্য কারো ইচ্ছা আছে এখানে? এখানে অন্য কারো ইচ্ছা নাই, এখানে সম্পূর্ণই হচ্ছে আমার ইচ্ছা। ঘোরাঘুরি বলেন, পারফিউম বলেন, এগুলো হচ্ছে আমার আসলে শখ। আপনি ডেন্টিস্ট প্রফেশনে আসলে আপনি আসলে কি হতেন? ডেন্টিস্ট প্রফেশনে আসলে মেবি আমি সিঙ্গারই হতাম। সিঙ্গার হতেন। তো তার মানে আমরা যেটা বুঝতে পারি, আপনি একদিকে নিজেকে যদি একটু স্যাক্রিফাইস করেও থাকেন, পরে সেটাকে তো আপনি কাজের মাধ্যমে ভালোবাসায় নিজেকে। পরে তো আমি গান করছি, মানে ডাক্তার হওয়ার পরে আমি আমার ওই শখটাও কিন্তু পূরণ করছি। মানে হচ্ছে আমি বাংলাদেশের সবচেয়ে টপ যে স্টেজ গুলো আছে আমি সবগুলো কভার করছি। সো ওই শখটা আমার পূরণ হয়েছে। ইন রিটার্নে আপনি আপনাকে কিন্তু যথেষ্ট আপনাকে খুশি করার চেষ্টা করেছেন, যেটা আমরা বলতে পারি। আমি আসলে যে আপনাকে যেটা বলতেছিলাম যে 2012 থেকে 2025 পর্যন্ত আমার কোনো রেস্ট নাই। হ্যাঁ, তো এইখানে তো অনেক স্ট্রেস জমা হয়, তাই না? শারীরিক স্ট্রেস বলেন, মানসিক স্ট্রেস বলেন, এমনিতে আমরা যে ডাক্তারি প্রফেশনে থাকি ডাক্তারদের স্ট্রেস অনেক বেশি। এই ঘোরাঘুরিটা হচ্ছে আমার স্ট্রেস রিলিফের সবচেয়ে বড় জায়গা। আচ্ছা, মানে আমার যতই স্ট্রেস থাকুক, যত কিছুই থাকুক, আমি ঘুরতে বের হইলে আমার স্ট্রেসটা রিলিফ হয়। আপনি যেভাবে আপনার লাইফটাকে এখন দেখেন বা যেভাবে আপনি স্পেন্ড করছেন, যেমন আপনি বলছেন যে আপনি কোনো ফ্রাইডে আপনি অফ নেন না, সো অলওয়েজ একটা কাজের মধ্যে থাকেন, ব্যস্ততার মধ্যে থাকেন, তো এটাকে আপনি রেকমেন্ড করবেন আরেকজনের জন্য? এটা ডিপেন্ড করে। আচ্ছা, মনের শক্তি যদি অনেক বেশি থাকে আপনি এটা পারবেন, আর যদি আপনি মনের শক্তিটা কম থাকে আপনি এটা কখনোই পারবেন না। অনেকেই বলে থাকে না যে এত কিছু যখন আমরা একসাথে করি যে আমরা কোথাও না কোথাও কম্প্রোমাইজ করি। সো আপনার লাইফে কি কোনো এমন কিছু আছে যে আপনি কম্প্রোমাইজ করেন? হ্যাঁ, ডেফিনেটলি কম্প্রোমাইজ করতেই হবে আপনাকে, আপনি সবকিছু একসাথে পাবেন না। কম্প্রোমাইজের জায়গাটা হচ্ছে এই যে বিশ্রাম, এটাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তারপর হচ্ছে টাকাটাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আমি যদি এত না ঘুরতাম, এত পারফিউম না কিনতাম, এতগুলা বাইক না কিনতাম, আমার সেভিংস হয়তো অনেক টাকা থাকতো আমার কাছে। হ্যাঁ, সো এটা কম্প্রোমাইজ। গ্রেট ভাইয়া। সো আমরা ছোটখাটো কিছু র্যাপিড ফায়ার মানে কুইক কোয়েশ্চেন করবো, যেগুলো হয়তো আপনার জন্য কিছু ফান থাকবে, অডিয়েন্সের জন্য কিছু ফান থাকবে, এবং আমরা এনজয় করবো আশা করি। এবং এর মাধ্যমে আমরা কিছু প্রশ্ন আমরা খুব সহজেই জানতে পারবো, যেটা কিনা অডিয়েন্স খুব সহজেই হয়তো একজন আপনি অ্যাজ এ ডেন্টিস্ট বা একজন ট্রাভেলার বা একজন পারফিউম লাভার হিসেবে আমরা খুব সহজেই জানতে পারবো। আমরা শুরু করি। ওকে, সো সবার আগে প্রশ্ন, দাঁতের জন্য সবচেয়ে ক্ষতিকর খাবার কোনটা? এক কথায় দাঁতের জন্য ক্ষতিকর খাবার হচ্ছে আঠালো খাবার। যে কোনো চকলেট আর এনি কাইন্ড অফ আঠালো খাবার। শুধু চকলেটকে দোষ দিলে ভুল হবে। বাংলাদেশের মানুষ শুধু চকলেটকে দোষ দেয়, আমি দিই না কখনো। ইভেন আপনি যদি আমার ক্লিনিকে আসেন, আপনি দেখবেন যে আমাদের যে গিফট, আমরা প্রত্যেকটা পেশেন্টকে গিফট দিই, ওই গিফটের মধ্যে একটা চকলেট থাকে। তো এটার জন্য পেশেন্টরা সবসময় জিজ্ঞেস করে আমাকে যে এই গিফট প্যাকের মধ্যে চকলেট কেন? চকলেট খাইলে তো দাঁত নষ্ট হয়। আমি বলি যে চকলেট খাইলে দাঁত নষ্ট হয় না, আপনি যদি রাতের বেলা দাঁত ব্রাশ না করেন তাহলে আপনার দাঁত নষ্ট হবে। আচ্ছা, গ্রেট। সো এই জায়গায় একটা প্রশ্ন চলে আসে যে সকালের দাঁত ব্রাশ ইম্পর্টেন্ট না রাতের? দুই টাইমই আপনার ইম্পর্টেন্ট। এটার একটা সাইকোলজি যদি ব্যাখ্যা করতেন, যে একজন মানুষ সারাদিন তার খাবার দাবার খেয়ে সে রাতে ব্রাশ করে ঘুমালো, সকালের পর্যন্ত তো সে ঘুমের আগে কিছুই করলো না, কোনো খাবার দাবার করলো না, সকালে উঠে আবার কেন ব্রাশ করবে? আসলে সকালে উঠে না, এটা হচ্ছে নাস্তার পর। আচ্ছা, নাস্তার পরে আপনাকে ব্রাশ করতে হবে। কারণ হচ্ছে আপনি রাতে তো দাঁত ব্রাশ করলেন, আপনি ব্রাশ করে ঘুমাইলেন, এর মধ্যে আপনি খাওয়া দাওয়া করলেন না, আপনার দাঁতের উপরে কোনো কিছু লেগে থাকলো না, সো ওখান থেকে আপনার ক্যাভিটি হওয়ার চান্স কম। সকালে আপনি যখন আবার নাস্তা করলেন, সকালে নাস্তাটার পর কিন্তু আমরা একটা ব্রেক নিই।
আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটা ব্রেক নেয় সকালে নাস্তার পরে, কেউ হয়তো ডিরেক্ট লাঞ্চ করে, কেউ হয়তো একটু দেরি করে লাঞ্চ করে। আপনি এই টাইমটার মধ্যে যদি ব্রাশ না করেন তাহলে এগেইন আপনার দাঁতে আঠালো খাবার যদি লেগে থাকে ওখান থেকে ক্যাভিটি হওয়ার চান্স থাকবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো এরপর প্রশ্ন হচ্ছে টুথপেস্ট নাকি মাউথ ওয়াশ, কোনটা বেশি কার্যকর? টুথপেস্ট। ওকে, আপনার জন্য দাঁতের ব্যথা নাকি মনের ব্যথা কোনটা বেশি? এটা তো খুবই ট্রিকি কোয়েশ্চেন হয়ে গেল। মানে পেশেন্টরা যখন দাঁতের ব্যথা নিয়ে আসে তখন আমার মনে ব্যথা হয়। আচ্ছা, সো বাট পেশেন্টের যদি দাঁতের ব্যথা নিয়ে নাই আসে, আপনি চেম্বার কিভাবে করবেন? যদি এমন কোনো দিন হয় যে বাংলাদেশে আর কোনো দাঁতের রোগী নাই, আচ্ছা, কোনো প্রবলেম নাই, আমি আমার ব্যাকপ্যাক নিব, আমার ফ্যামিলিকে বলবো রেডি থাকো, আমরা ঘুরতে যাচ্ছি, আমরা বের হয়ে যাব পৃথিবী দেখার জন্য। আমি জানি না টাকা কোথেকে আসবে। গ্রেট ভাইয়া। সো এরপরে ধরেন আপনি কোনো একটা জায়গায় বেড়াতে যাবেন আর কি, এটা হতে পারে আপনার জন্য একটা নতুন, এটা হতে পারে খুব স্পেশাল একটা ওকেশন। তো আপনি তার আগে কি করবেন? আপনি কি আপনার দাঁতের যত্ন নিয়ে বেরোবেন নাকি আপনি পারফিউম ইউজ করার টেন্ডেন্সি আগে থাকবে? প্রথমে দাঁতের যত্ন। আচ্ছা, দাঁতের যত্ন, কারণ হচ্ছে আপনার যদি দাঁত ব্যথা হয় আপনার ফুল ট্যুর মিস। গ্রেট। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আসে যে শীতকালে দাঁত ব্যথা বেশি হয়, এটার কেন হয়? এটা অনেকাংশে হচ্ছে সাইকোলজিক্যাল আমার মনে হয়, আর কিছুটা হচ্ছে যেহেতু টেম্পারেচার কম থাকে, আমাদের যে রেগুলার আমরা যে পানিটা ইউজ করি আমাদের দেশের মানুষ, আপনি কুলি করতে বলেন যেটাতে বলেন, যে পানিটা ইউজ করি সেটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। সো দাঁতে যদি আপনার দাঁতে যদি আপনার কোনো ধরেন ডিকে থাকে, অ্যাব্রেশন মানে দাঁতে ক্ষয় থাকে, তখন সেন্সিটিভিটিটা বেশি হয়, যেটা হচ্ছে রেগুলার টাইমে গরমের টাইমে আপনার মনে হবে না আর কি। আচ্ছা, আরেকটা ভুল ধারণা নাকি ঠিক জানি না, যেটা অনেকে বলে যে দাঁতের স্কেলিং করলে নাকি দাঁত পাতলা হয়ে যায়। একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা, মিথ। তাহলে ওকে, এটা আমরা কনফার্ম করলাম। সো বাজারে যেহেতু অনেক ব্র্যান্ডের টুথপেস্ট পাওয়া যায়, সো আপনার কাছে কি মনে হয়, মানে কোনটা ভালো, কি চেক করতে হয় একটা টুথপেস্ট নেওয়ার আগে? আমি যেটা আমার পেশেন্টদেরকে বলি যে একটা টুথপেস্ট আপনি রেগুলারলি ইউজ করবেন না, চেঞ্জ করে করে করেন। আচ্ছা, হ্যাঁ, আমি ব্র্যান্ডের নাম বলবো না, আপনি যদি এ ব্র্যান্ডেরটা এই মাসে ইউজ করেন, বি ব্র্যান্ডেরটা পরের মাসে ইউজ করেন, এভাবে আপনি ইউজ করেন। আচ্ছা, একটা বাচ্চার জন্য, বা বাচ্চা বলতে একটা টিনেজ ছেলে বা মেয়ের জন্য যদি এক কথা একটা টিপস দিতে চান তাদের দাঁতের হেলথ ভালো থাকার জন্য, একটা কথায় কি টিপস তাদের জন্য? আমি বলবো যে সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে। ওকে, এরপরে আরেকটা জিনিস, আপনি তো স্মাইল ডিজাইনিং নিয়ে কাজ করেন, সো এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার নিজের হাসিকে 10-এ কত দিবেন? 10-এ 8। ওকে, 10-এ 10 কেন দিলেন না? 10-এ 10 দিনে কারণ হচ্ছে আমার নিজের স্মাইল ডিজাইন করার মতো এখনো টাইম হয়নি, টাইমটা বের করতে পারিনি। আচ্ছা, এখন প্রশ্ন হয়ে যায়, একজন ডেন্টিস্ট আপনি, আপনার যদি কখনো দাঁতের ব্যথা হয় আপনি কার কাছে যাবেন? এই প্রশ্ন তো দেওয়া যাবে না, এটা আমি দিতে চাচ্ছি না। ওকে, তাহলে বাট আপনাদেরও তো দাঁতে ব্যথা উঠতেই পারে। হ্যাঁ, উঠতেই পারে। আচ্ছা, আমরা অনেক সময় যেটা শুনে থাকি যে আমরা দাঁতের চিকিৎসা, যারা চিকিৎসক আর কি, তারা নিজেরাই অনেক সময় অবহেলায় পড়ে যান, নিজের যত্ন নিতে অনেক সময় ভুলে যান সেবা দিতে দিতে। এটা কতটুকু সত্য? এটা 100% ট্রু। আচ্ছা, সো আপনাকে যদি বলা হয় সারা জীবন একটাই পারফিউম ব্যবহার করবেন, কোনটা বেছে নেবেন? ভার্সাচি পোরম। গ্রেট, এটা এত পছন্দ আপনার কাছে? এটা আমার সিগনেচার সেন্ট। গ্রেট ভাইয়া। সো আচ্ছা, দাঁতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস কি, মানে এটা খুব ক্ষতি করে ফেলে, ড্যামেজ করে? দাঁতের ভয়ঙ্কর অভ্যাস বলতে আমার মনে হয় যারা পান সুপারি খান, সুপারিটা দাঁতের বলেন মুখের ক্যান্সারের জন্য সবচেয়ে বড় দায়ী। সো আপনি হয়তোবা দাঁতের ঠিকমতো কেয়ার নিচ্ছেন না, আপনার কিছু টাকা খরচ হচ্ছে, আপনি ডেন্টিস্টের কাছে যাচ্ছেন, ট্রিটমেন্ট পাচ্ছেন, কিন্তু আপনি যদি মুখের ক্যান্সারে আক্রান্ত হন আপনার জীবন যাবেই। হ্যাঁ, সো আমার মনে হয় দাঁতের যত্নে বলেন অথবা মুখের যত্নে বলেন, সুপারি নাম্বার 1 কিলার। ওকে, সো যারা পান খায় সুপারি দিয়ে তাদের জন্য অ্যালার্মিং, অবশ্যই অ্যালার্মিং, এবং এটা খুবই খুবই অ্যালার্মিং। বাংলাদেশের এখন মুখের ক্যান্সারের রোগী অনেক বেশি। আচ্ছা, সো লাস্টলি হচ্ছে
দাঁতের ব্যথা নাকি ব্রেকআপ, কোনটা আসলেই পেইনফুল? ব্রেকআপ। সো ওকে ভাইয়া, সো অনেক বিষয়ে কথা বললাম এবং সাচ এ ওয়ান্ডারফুল সেশন। আসলে আমরা কেউ চাই না যে সবসময় আমরা একটা বিষয়ে কথা বলি, বা যেমন আমি যদি এখন আজকে শুধু দাঁত নিয়ে কথা বলতাম, অনেকে আমরা হয়তো চাইলে ইউটিউবে সার্চ করি। আমি অনেক এনজয় করছি আসলে, সত্যি অনেক দেখা যায় আমরা ট্রাভেল নিয়ে জানলাম, আমরা দেশের ট্যুরিজম নিয়ে জানলাম, আমরা বাইরের ট্যুরিজম নিয়ে জানলাম, মেডিকেল ট্যুরিজম নিয়ে জানলাম। আমরা আজকে আরো কথা বললাম, যেমন পারফিউম নিয়ে কথা বললাম। তো আমরা খুব একটা ওদিকে যেতে পারিনি কারণ সবারই সময় স্বল্পতার জন্য। সো ইনশাআল্লাহ নেক্সট কোন সেশনে আমি ইনশাআল্লাহ গল্প করব, অনেক আরো গল্প করব ইনশাআল্লাহ, আরো ভিন্ন ভিন্ন বিষয় অবশ্যই অবশ্যই। এবং এটা খুব ইউনিক একটা কম্বিনেশন। নর্মালি আমরা যেটা মনে করে থাকি ডাক্তার, মানে যারা ডক্টর প্রফেশনে আছেন তারা খুব বোরিং হয়, সামটাইমস রুড হয়, তারা খুব ব্যস্ত হয়, একঘেয়েমি হয়, কিন্তু আপনার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তো আপনি আবার মিউজিশিয়ানও ছিলেন, তো অসাধারণ কম্বিনেশন। মানে ছোটবেলা থেকে শুনতাম যে ফোকাস করে কাজ করো, ফোকাস করো না। এখন দেখি যে না, আসলে অনেকগুলো এক্সাম্পল আছে যে না, চাইলেই নিজের অনেক ইচ্ছা পূরণ করা যায়, পরিবারের ইচ্ছা পূরণ করা যায়, নিজেকে ভালো রাখা যায়। থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও বলবো, অ্যাজ এ হোস্ট ইউ আর ব্রিলিয়ান্ট। মানে এত সুন্দর গল্প করলাম, আমার মনে হয় নাই যে আমি কোনো পডকাস্টে আছি। আমার মনে হচ্ছে যে আমরা একটা আড্ডা দিলাম, গল্প করলাম। আর সার্কেল টিভিকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদেরকে, সার্কেল টিভি দর্শকদেরকে আমি বলবো, আপনারা সার্কেলকে একটু সাপোর্ট করেন, বিকজ এই যে এতগুলো মানুষ এত ইন্সপায়ারিং গল্প, এত কিছু জানলেন, হ্যাঁ, আপনাদের ছোট্ট একটু সহযোগিতা হচ্ছে অনেক বড় অনুপ্রেরণা আসলে সবার জন্যই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি আর কথা বাড়াবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সেশনটা দেখার জন্য, আপনাদের আবারও ধন্যবাদ। এবং এখান থেকে কোনো ইন্টারেস্টিং টপিক যদি আপনাদের মনে ধরে আর কি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এর পরবর্তী সেশনে ভাইয়াকে নিয়ে দরকার হলে আবার আমরা গল্প করব। এবং যদি ট্যুরিজম নিয়ে কোনো আপনারা আরও জানতে চান, প্লিজ কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। আমরা এই ধরনের ডিটেল আরও অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই নিজের যত্ন নেবেন এবং দাঁতের যত্ন অবশ্যই নেবেন। প্রতিদিন রাতে দাঁত ব্রাশ করবেন এবং সকালে নাস্তার পর করবেন, এটা কিন্তু ভুলবেন না। So till now, take care. সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম. This is your host Tahazib Hassan Dhruvo signing out.